স্লাইড কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? জাহিদ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার। ওকে, আমাদের এই কোর্সটার কোড হচ্ছে CE105। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড কোর্স, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের সার্ভেইং। সার্ভেইং টার্মটা মনে হয় আমরা অলরেডি শুনেছি না অনেক। সার্ভেইং বা সার্ভে, আমরা অনেক সময় বলি যে সার্ভে করা। এটা বেসিক্যালি আমরা এই টার্মটা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে ল্যান্ড সার্ভের ক্ষেত্রে। আমরা যদি কোনো একটা ল্যান্ড সার্ভে করতে চাই বা কোনো একটা এরিয়া যদি সার্ভে করতে চাই, কোনো একটা লোকেশন যদি সার্ভে করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সার্ভে বা আমরা যেটাকে বাংলায় বলি ভূমি জরিপ, নাম তো শুনছো না? ভূমি জরিপ এই শব্দটা কি শুনছো তোমরা নাকি? জি স্যার, শুনেছি স্যার। ভূমি জরিপ, হ্যাঁ, ল্যান্ড সার্ভিং যেটাকে বলি আমরা। জি স্যার। তো যে এই সার্ভিংটা মূলত আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য ফার্স্ট, যে কোনো একটা কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে সার্ভে করা। অর্থাৎ আমরা যে প্লেসে বা যে লোকেশনে কোন একটা যদি স্ট্রাকচার করতে চাই, কনস্ট্রাকশন করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে ওই এরিয়াটা বা ওই সাইটটা সার্ভে করে দেখতে হয় যে ওই ওই ল্যান্ডটার বা সাইটটার টপোগ্রাফিক্যাল ফিচারটা কিরকম। দ্যাট মিনস ওই ওই এলাকাতে বা ওই সাইটে কোন ধরনের বা কি কি ধরনের অবজেক্ট আছে, বা ইলিভেশন কিরকম, ওই ল্যান্ডের ইলিভেশন বা উচ্চতা কিরকম, বা কোনো জায়গাতে খাদ আছে কিনা বা পুকুর আছে কিনা। তো এই ধরনের ফিচার গুলা কিন্তু আমাদেরকে মেজার করতে হয় যে ইফেক্টিভ এরিয়া কত, ওই সাইটের ইফেক্টিভ এরিয়া কত, কোন এরিয়াতে কোন কোন স্ট্রাকচারটা কনস্ট্রাক্ট করা যাবে। এই কমপ্লিট প্যাকেজটা মূলত ফার্স্টলি আমাদের স্টার্ট করতে হয় এই সার্ভেইং এর মাধ্যমে। এটা জাস্ট একটা মেজারমেন্ট প্রসেস, অবজারভেশন এন্ড মেজারমেন্ট প্রসেস। আমরা ডিটেইলস আস্তে আস্তে দেখবো। তো বেসিক্যালি আমরা এখানে যে জিনিসটা দেখবো যে সার্ভেইংটা আমরা কিভাবে করে থাকি, কি কি স্টেপ থাকে সার্ভেইং এ, এবং কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়, কোন কোন সার্ভেইং এর জন্য কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, কয় ধরনের সার্ভে মেথড রয়েছে, কোন মেথডের কি লিমিটেশনস, কোন মেথডের কি বেনিফিট, এই জিনিসগুলো আমরা দেখবো। এবং কোন মেথডে কোন ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করা হয়, ওই ইনস্ট্রুমেন্ট গুলাকে কিভাবে ইউজ করে আমরা মেজারমেন্ট গুলো নিতে পারি, এই সবগুলা ফিচার আমরা এই সার্ভেইং কোর্সের মাধ্যমে জানতে পারবো। তো বেসিক্যালি এটা দরকার হয় আসলে এই সার্ভেইং থেকে। আমরা এটাকে যদি এভাবে বলি, সার্ভেয়র একটা টার্ম আছে, সার্ভেয়র, যে সার্ভে করে, সেও নিশ্চয়ই একজন ইঞ্জিনিয়ার। সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও হইতে পারে বা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারও হইতে পারে, বিসিএস বিএস ইঞ্জিনিয়ারও হইতে পারে। তো এই সার্ভেয়র যারা, তাদের কাজ হচ্ছে মূলত সার্ভে গুলা করা। এখন ইঞ্জিনিয়ারদের ভূমিকাটা কোথায় এই সার্ভেইং এর ক্ষেত্রে? এটা হচ্ছে বেসিক্যালি কোন একটা সার্ভেয়র যখন একটা সাইট সার্ভে করে যখন নিয়ে আসে, যখন রিপোর্টটা সাবমিট করবে, ওই রিপোর্টটা ঠিক আছে কিনা সেটা ভেরিফাই করবে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। একজন সিভিল ইঞ্জিনিয়ার সেই রিপোর্টটা ভেরিফাই করবে যে তার সার্ভের রিপোর্টটা ঠিক আছে কিনা, যে এক্সিস্টিং ফিল্ড কন্ডিশনে কিরকম ছিল আর রিপোর্টে কিরকম আছে। এখন সার্ভেইং সম্পর্কে যদি ক্লিয়ারলি আইডিয়া যদি আমাদের না থাকে, তাহলে ওই রিপোর্টে যদি কোনো ধরনের ভুল থাকে বা এনোমালি থাকে, সেটা আমরা কিন্তু চেক করতে পারবো না। তো এই কারণেই মূলত সার্ভেইং এর কনসেপ্ট গুলো বা ফান্ডামেন্টালস গুলো আমাদেরকে জানতে হয়, শিখতে হয়, যাতে করে আমরা আমরা যদি নিজেরা যদি সার্ভে করে থাকি বা সার্ভে রিপোর্ট যদি আমাদের দ্বারা চেক করানো হয়, আমরা যাতে ওই রিপোর্টের ফল্ট গুলো যাতে আমরা ফাইন্ড আউট করতে পারি। আমার পরিচয়টা দিই, আমার নাম হচ্ছে সঞ্জয় দাস, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তোমাদের সাথে সম্ভবত ফার্স্ট ক্লাস আমার এবং ফার্স্ট কোর্স। আচ্ছা, আমরা একটু সিলেবাসের ওভারভিউটা যদি একটু দেখি। আমি যে টপিকস গুলা কভার করবো, আমরা দুইজন টিচার এই কোর্সটা নিব। আমি যে পার্ট গুলা নিব সেটা আমরা এখনই ডিসকাস করবো একটু, আর বাকি পার্টটা নিবে হচ্ছে আলতাফ হোসাইন স্যার। আমার পার্টের মধ্যে থাকবে ইন্ট্রোডাকশন টু সার্ভে এন্ড টিপিক্যাল এরর্স ইন সার্ভেইং। সার্ভে করতে গেলে আমরা টিপিক্যালি কোন কোন এরর গুলা বা মিস্টেক গুলা ফেস করে থাকি। ট্রায়াঙ্গুলেশন, এটা একটা সার্ভে মেথড যেটাকে আমরা জিওডেটিক সার্ভেইং ও বলি, এগুলো আমরা ডিটেইলস আস্তে আস্তে দেখবো। টেকিওমেট্রি এন্ড রেঞ্জ ফাইন্ডিং, এটাকে আমরা স্টেডিয়া অর টেকিওমেট্রিক সার্ভেইং ও বলে থাকি, এটা একটা সার্ভে মেথড। ইঞ্জিনিয়ারিং অ্যাস্ট্রোনমি, এটাও একটা সার্ভে মেথড। ফটোগ্রামেট্রি, এটাকে আমরা দুইভাবে ক্লাসিফাই করি, টেরেস্ট্রিয়াল ফটোগ্রাফি এন্ড এরিয়াল ফটোগ্রাফি।
ইয়ার ফটো ইন্টারপ্রিটেশন, অর্থাৎ ফটোগ্রামেট্রি থেকে আমরা যে ফটোগ্রাফটা পাবো সেই ফটোগ্রাফ থেকে আমরা অবজেক্ট বা ফিচার, গ্রাউন্ডের উপর যে অবজেক্ট বা ফিচার গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ইন্টারপ্রিট করবো সেই জিনিসটা আমরা দেখতে পাবো। রিমোট সেন্সিং এন্ড ইন্ট্রোডাকশন টু গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটাকে আমরা জিপিএস হিসেবে জানি। মোটামুটি এই টপিকস গুলো আমি কভার করার চেষ্টা করব। এরপরে এগুলা বেসিক্যালি আমরা আমরা কিন্তু তোমাদের আরেকটা কোর্স আছে সার্ভেইং রিলেটেড, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল সার্ভেইং। এটা তোমরা জানো নাকি? 106 এটা সম্পর্কে তোমরা জানো প্র্যাকটিক্যাল সার্ভেইং? না স্যার, আমরা এটা সম্পর্কে জানি না অথবা করি নাই স্যার, কোথাও আচ্ছা, শুনি নাই। এটা কি তোমাদের সবার কাছে তো সিলেবাসটা আছে না, প্রসপেক্টাসটা? জি স্যার, সিলেবাস আছে স্যার। হ্যাঁ, সিলেবাস থাকলে এই কন্টেন্টটা একটু দেখে নিবা। এটার কোর্স কোড হচ্ছে সিই 106, প্র্যাকটিক্যাল সার্ভেইং আমরা বলে থাকি বা ফিল্ড সার্ভে আমরা বলে থাকি। এটা একটা সেশনাল কোর্স, 1 ক্রেডিটের। এই কোর্সটা নরমালি আমাদের ক্যাম্পাসে করানো হয়। এই প্র্যাকটিক্যালটা এটা কিন্তু ল্যাবে হয় না, বেসিক্যালি এটা কিন্তু ক্যাম্পাসের, দ্যাট মিন্স বিল্ডিং এর বাইরে হয়, চুয়েট ক্যাম্পাসে হবে। তো এই সার্ভেইংটাকে আমরা প্র্যাকটিক্যাল সার্ভেইং বা ফিল্ড সার্ভে বলে থাকি। এটার কোর্স কোড হচ্ছে সি 106। তো বেসিক্যালি ওই সেশনালটা কয়েকটা টপিকস এর আন্ডারে রান হবে। যে টপিকস গুলো হয়তো বা আমি ডিসকাস করব না, এটা তোমাদের আলতাফ স্যার তোমাদের সাথে ডিসকাস করবে বা এগুলো নিয়ে ডিটেলস তোমাদের সাথে কথা বলবে, যে ফিল্ডে আমরা কোন কোন সার্ভে মেথড গুলো অ্যাপ্লাই করি সেই জিনিসগুলো আলতাফ স্যার বোঝানোর চেষ্টা করবে। আর আমি যে টপিকস গুলো কভার করার চেষ্টা করবো এগুলো হচ্ছে একটু সফিস্টিকেটেড, যেগুলোতে আমরা সফিস্টিকেটেড কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকি। এটা বেসিক্যালি আমরা অনেকগুলা মেথড আমরা স্যাটেলাইটের ক্ষেত্রে ইউজ করে থাকি, এটা তোমরা আস্তে আস্তে জানতে পারবা। এবং কিছু সফিস্টিকেটেড মিটারও আমরা ইউজ করে থাকি, ডিভাইস, যেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো প্রত্যেকটা সার্ভে মেথডে। আলতাফ স্যার যে টপিকস গুলো কভার করবে তোমাদের ইন্ট্রোডাকশন টু সার্ভে, রিকগনাইজেশন সার্ভে, চেইন সার্ভে, ট্রাভার্স সার্ভে, প্লেইন টেবল সার্ভে, লেভেলিং এন্ড কন্ট্রোলিং, আর্থ ওয়ার্ক ক্যালকুলেশন, হাইট এন্ড ডিস্টেন্স সার্ভে, horizontal and vertical curves, root survey and errors in surveying। এখানে এরর্স যেটা, যদিও বা আমরা এই দুইটা টপিকস একই টপিকস দুইজনে হয়তো বা কভার করতেছি, নামটা একই হইলেও কন্টেন্টটা ডিফারেন্ট হবে। এরর্স ইন সার্ভেইং যেটা, এটা হচ্ছে পার্টিকুলার প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে যে এরর্স গুলো হয় সেগুলো নিয়ে ডিসকাস করা হবে। আর আমি যে এরর গুলোর কথা বলবো সেগুলো হচ্ছে জাস্ট টিপিক্যাল এরর। এ হচ্ছে মোটামুটি সিলেবাস তোমাদের। আমার পার্টটা তো বললামই, এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আলতাফ স্যারের পার্ট। ওকে, আমরা এখন আমার ফার্স্ট টপিকস ছিল ইন্ট্রোডাকশন টু সার্ভে এন্ড টিপিক্যাল এরর্স ইন সার্ভেইং, সেই টপিকস আমরা যাচ্ছি। ওকে, প্রাইমারি ডিভিশন অফ সার্ভেইং। সার্ভেইং এর ডেফিনেশন তো আমরা মোটামুটি ডিসকাস করলাম। Surveying may be divided into two general classes, geodetic surveying and plain surveying. Geodetic surveying এই টার্মটা আমরা অলরেডি একটু আগে শুনেছি, আমি একটু ব্যাক করে দেখাচ্ছি। জিওডেটিক সার্ভেইং যেটা সেকেন্ড টপিকস, জিওডেটিক সার্ভেইং এর আরেকটা নাম হচ্ছে ট্রায়াঙ্গুলেশন। তাইলে এখানে দুইটা জেনারেল ক্লাসিফিকেশনের মধ্যে প্রথমটা হচ্ছে জিওডেটিক সার্ভেইং, সেকেন্ড ওয়ান হচ্ছে প্লেন সার্ভেইং। জিওডেটিক সার্ভেইংটা কি? It is also called trigonometrical surveying or triangulation. The object of a geodetic surveying is to determine the precise positions on the surface of the earth of a system of widely distant points and the dimensions of areas. In this survey, the curvature of the earth is taken into account since large distances and areas are covered. Artificial earth satellites have come into wide use in this survey. তাহলে প্রথমে আমরা যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করব এখানে, সেটা হচ্ছে কি এই মেথডের ক্ষেত্রে প্রাইমারি কনসার্ন যেটা, সেটা হচ্ছে কি কার্ভেচার অফ দ্য আর্থ ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট। এই মেথডের সবচেয়ে বড় সুবিধা যেটা, আমরা আর্থের কার্ভেচারটাকে কনসিডার করতে পারি। জেনারেলি আমরা যদি এভাবে বলি, যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের চুয়েটেরই সেন্ট্রাল যে ফিল্ড, সেন্ট্রাল ফিল্ডটা কিন্তু আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি, এটা কিন্তু প্লেন একটা গ্রাউন্ড, তাই না? ফ্ল্যাট বা প্লেন একটা গ্রাউন্ড, তাই তো? অর্থাৎ এক্ষেত্রে আমরা যখন ফিল্ডটাকে যদি আমরা এরিয়া হিসেবে কনসিডার করি, আমরা এই ধরনের একটা হয়তো এরিয়া পাবো যেখানে প্রত্যেকটা সাইডকে আমরা আসলে
এক একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করতে পারি, তাই না? এই এরিয়াটাকে, ফিল্ডের এরিয়াটাকে আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করতে পারি। এটা শুধুমাত্র সম্ভব হয় যদি ল্যান্ড বা ফিল্ডটা যদি প্লেন হয়, ফ্ল্যাট হয়। তাহলে আর্থের কার্ভেচার বলতে বোঝাচ্ছে কি, যখন আমরা কার্ভেচারটাকে বা ব্যান্ডটাকে বা আর্কটাকে যদি আমরা কনসিডার করে থাকি, এটা যদি আমাদের আর্থ হয়, তাহলে আর্থের যদি আমরা আর্কটাকে কনসিডার করি, আর্ক এই যে এই পোরশনটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে এক্ষেত্রে আমরা এই স্ট্রেট লাইনগুলোকে তখন আসলে জিওডেটিক সার্ভেইং এর ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা সাইডকে স্ট্রেট লাইন হিসেবে পাবো না, তখন হয়তো বা এই সাইডটা হয়ে যাবে অনেকটা এরকম, একটু কার্ভেচার চলে আসবে। এটা জেনারেলি তখনই হয় যখন আমরা লার্জ এরিয়া নিয়ে যখন আমরা সার্ভেটা করতে যাব। স্মল এরিয়ার ক্ষেত্রে হয়তো আমরা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করতে পারি প্রত্যেকটা সাইডকে, কিন্তু যখন আমরা লার্জ এরিয়াতে যাব তখন বেসিক্যালি প্রত্যেকটা স্ট্রেট লাইন আসলে স্ট্রেট লাইন থাকবে না, প্রত্যেকটা সাইড কিন্তু স্ট্রেট লাইন থাকবে না, তখন একটু কার্ভেচার ফর্ম চলে আসবে। এই যে কার্ভেচারের যে ইফেক্টটা, সেটা জেনারেলি আমরা কনসিডার করতে পারি জিওডেটিক সার্ভেইং এর ক্ষেত্রে। এই কারণে বলা হচ্ছে কি, ইন দিস সার্ভে দ্য কার্ভেচার অফ দ্য আর্থ ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট। এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, এবং এটার এই সার্ভে মেথডের কিন্তু বেনিফিটও সবচেয়ে বেশি, অ্যাকুরেসিও সবচেয়ে বেশি। এবং এটার আরেকটা বেনিফিট হচ্ছে কি, লার্জ ডিস্টেন্স, যদি সাইটগুলার লার্জ ডিস্টেন্স বলতে বোঝানো হচ্ছে কি, দুইটা লোকেশন বা পজিশনের মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা অনেক বেশি ডিস্টেন্স পর্যন্ত আমরা কভার করতে পারি এই সার্ভেইং এর মাধ্যমে। তো সেই কারণে বলা হচ্ছে লার্জ ডিস্টেন্সেস এন্ড এরিয়াস আর কভার্ড। তাহলে এটার আরেকটা সুবিধা হচ্ছে কি, যে আমরা লঙ্গার সাইড নিয়ে কাজ করতে পারবো, লঙ্গার সাইড নিয়ে কাজ করতে পারবো, এবং লার্জার এরিয়া নিয়ে কাজ করতে পারবো এই সার্ভে মেথডের মাধ্যমে। এন্ড তাইলে যেহেতু এখানে আমরা একটা হিউজ এরিয়া যেহেতু সার্ভে করতে হবে, তাইলে এক্ষেত্রে আমাদের অনেক সময় আর্টিফিশিয়াল আর্থ স্যাটেলাইটের হেল্প নেওয়া লাগতে পারে। সে কারণে বলা হচ্ছে কি, আর্টিফিশিয়াল আর্থ স্যাটেলাইটস হ্যাভ কাম ইনটু ওয়াইড ইউজ ইন দিস সার্ভে। তাহলে আমরা এখান থেকে কি কি বুঝলাম? এই যে জিওডেটিক সার্ভেইং এর মাধ্যমে অথবা ট্রাইগোনোমেট্রিক্যাল সার্ভেইং এর মাধ্যমে, এই যে ট্রাইগোনোমেট্রিক্যাল সার্ভেইং বলতে যদিও বা এটা একটা সার্ভে মেথড, আমরা ডিটেইলস আলাদা মেথড হিসেবে ডিসকাস করব। ট্রাইগোনোমেট্রিক্যাল মিন্স এখানে টোটাল প্লটটাকে, টোটাল এরিয়াটাকে আমরা অনেকগুলা ট্রায়াঙ্গেলে ডিভাইড করে নিব। টোটাল প্লট বা এরিয়াটাকে আমরা অনেকগুলা কানেক্টেড ট্রায়াঙ্গেলে ডিভাইডেড করে নিব। সেই কারণে এই সার্ভে মেথডের নাম হচ্ছে ট্রাইগোনোমেট্রিক্যাল সার্ভেইং অর ট্রায়াঙ্গুলেশন। তাহলে এখানে কি ফিচার বা কি পয়েন্টস গুলা হচ্ছে কি, যে এই মেথডে আর্থের কার্ভেচারটাকে কনসিডার করা হয়, এবং আমরা লার্জার সাইড নিয়ে কাজ করতে পারি, এবং লার্জার এরিয়া নিয়ে আমরা কাজ করতে পারি। এবং এক্ষেত্রে যেহেতু লার্জার এরিয়া ইনভলভ, সেক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল আর্থ স্যাটেলাইটের হেল্প নিতে পারি আমরা লোকেশন গুলাকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করার জন্য। এটা হচ্ছে মোটামুটি জিওডেটিক সার্ভেইং। এরপর আসি প্লেন সার্ভেইং এ। যখন আমরা স্মল, তাইলে আমরা জাস্ট উপরের কি পয়েন্টস গুলাকে যদি আমরা একটু স্মল স্কেলে দেখি, তখন আমরা প্লেন সার্ভেকে ডিফাইন করতে পারবো। ইন দিস সার্ভে দ্য আর্থ সারফেস ইজ কনসিডার্ড অ্যাজ এ প্লেন অর ফ্ল্যাট, দ্য কার্ভেচার অফ আর্থ ইজ নট টেকেন ইনটু অ্যাকাউন্ট। তাহলে জিওডেটিক সার্ভেইং এর ক্ষেত্রে বলা হচ্ছে কি, আমরা আর্থের কার্ভেচারটা কনসিডার করে থাকি, কিন্তু প্লেন সার্ভের ক্ষেত্রে কিন্তু আমরা আর্থের কার্ভেচারটাকে কনসিডার করি না, যার কারণে দ্য সার্ভেস এক্সটেন্ড অনলি টু স্মল এরিয়াস। তাহলে এক্ষেত্রে আমরা যেই প্লটের জন্য সার্ভেইংটা করব, সেই প্লটটা ডেফিনেটলি স্মল এরিয়ার হবে, এবং সাইড গুলোও কিন্তু স্মল হবে। The line joining any two points as a straight line, not curved line, and all angles are plane angles. তাহলে দেখো এখানে আরেকটা ইনফরমেশন আমরা পাচ্ছি, যে প্লেন সার্ভের ক্ষেত্রে যেহেতু আমরা ফ্ল্যাট হিসেবে কনসিডার করতেছি প্লটটাকে বা এরিয়াটাকে, তো সেই ক্ষেত্রে আমরা এই তিনটা স্ট্রেট লাইন দিয়ে যে ট্রায়াঙ্গেলটা পাবো, সেই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল হবে কি, প্লেন অ্যাঙ্গেল। ঠিক অপোজিটলি যদি আমরা চিন্তা করি, জিওডেটিক সার্ভেইং এর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাঙ্গেল যেগুলো পাবো, দুইটা সাইডের মধ্যে যে অ্যাঙ্গেলটা পাবো, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। এই স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল, এই টপিকসটা তোমাদের আলাদাভাবে কোনো একটা ম্যাথমেটিক্স এর কোর্সে পড়ানো হবে, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল বা স্ফেরিক্যাল জিওমেট্রি এই নামে। তাহলে এটা স্ফেরিক্যাল জিওমেট্রি পড়ানোর বেসিক উদ্দেশ্য হচ্ছে কি, এই যে জিওডেটিক সার্ভেইং এর ক্ষেত্রে যে ক্যালকুলেশন প্রসিডিউর গুলা, সেখানে কিন্তু ওই স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রিটা কাজে লাগবে। তাহলে বলা হচ্ছে কি, প্লেন সার্ভেইং এর ক্ষেত্রে
যে প্রত্যেকটা লাইন বেসিক্যালি স্ট্রেট লাইন হিসেবে আমরা কনসিডার করি, যেহেতু আর্থের কার্ভেচারটাকে আমরা কনসিডার করি না, এবং এক্ষেত্রে সবগুলো অ্যাঙ্গেল প্লেন অ্যাঙ্গেল হিসেবে কনসিডার হয়। Surveys normally carried out for the location and construction of roads, basically small structure এর ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, যেমন ধরো রোডের ক্ষেত্রে ইউজ করা যায় যেহেতু স্মল স্ট্রাকচার, ক্যানেলের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ক্যানেল যদি হয়, বিল্ডিং এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো লাস্টে বলা হচ্ছে যেটা, ইন জেনারেল দ্য সার্ভেস নেসেসারি ফর দ্য ওয়ার্কস অফ ম্যান আর প্লেইন সার্ভেস, দ্যাট মিনস আমরা ম্যানুয়ালি যে সার্ভে গুলা করে থাকি ম্যানুয়ালি, সেগুলা বেসিক্যালি প্লেইন সার্ভে হিসেবে কনসিডার হয়। আর যেখানে সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেটা আমরা সেই মেথডটাকে আমরা জিওডেটিক সার্ভিং হিসেবে জানবো। এই হচ্ছে মোটামুটি জিওডেটিক সার্ভিং এবং প্লেইন সার্ভিং এর মধ্যে বেসিক কনসেপ্ট যেটা। আচ্ছা, এই দুটো মেথডে কারো কোনো প্রশ্ন আছে কিনা? রোল নাম্বার 84, জি স্যার। কোনো প্রশ্ন আছে তোমার? স্যার একটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে প্লেন সার্ভিং এ কি স্যার আমরা ওই যে আপনার আর্থ যে স্যাটেলাইটটা ওই জিনিসটা ইউজ করা লাগবে না? ইউজ করার দরকার হবে না আসলে। স্মল এরিয়ার জন্য আমি সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ইউজ করলে আমার কস্টিংটা অনেক বেশি পড়বে। এটা শুধু স্যাটেলাইট না, আমাকে আরো অনেক সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ইউজ করা লাগতে পারে, তখন সেক্ষেত্রে সার্ভেইং প্রসেসের যে কস্টিং, সেই কস্টিংটা বেশি পড়ে যাবে। তার মানে স্যার প্লেন সার্ভিং এ আমার আলটিমেটলি সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টস গুলো কম ইউজ হয় আর এটা কম্পারেটিভলি চিপ। বুঝি নাই, আবার বলো তো। প্লেন সার্ভিং এ কম্পারেটিভলি আমার হচ্ছে সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টস কম ইউজ করা লাগে এন্ড এটা মেবি কম্পারেটিভলি মানে চিপ বা একটু কস্ট কম আর কি। এক্স্যাক্টলি এখানে আসলে প্লেন সার্ভের ক্ষেত্রে লাস্টের যে সেন্টেন্সটা আমরা দেখছিলাম যে ইন জেনারেল দ্য সার্ভেস নেসেসারি ফর দ্য ওয়ার্কস অফ ম্যান আর প্লেন সার্ভেস, দ্যাট মিনস আমরা ম্যানুয়ালি যে সার্ভে গুলো ডিল করে থাকি সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে প্লেন সার্ভে হিসাবে। কারণ সেখানে দেখা গেছে কি, আমরা ধরো আমি যদি একটা বিল্ডিং এরই যদি আমি এক্সাম্পল দিই, বিল্ডিং এর ক্ষেত্রে আমরা কিন্তু আমরা যদি এরিয়াটা বের করতে চাই বা কোথাও এলিভেশন আছে কিনা সেটা যদি বের করতে চাই, আমরা কিন্তু নরমালি ট্যাপ বা ফিতা দিয়ে কিন্তু আমরা কাজটা করতে পারি, তাই না? বুঝতে পারছে কিনা? আর যেমন ধরো রোডের ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল দিই, তোমরা হয়তো অনেকেই দেখে থাকবা যে তোমরা যখন রোড দিয়ে অনেক সময় যাতায়াত করো, অনেক সময় দেখবা যে একটা ট্রাইপড স্ট্যান্ডের উপর একটা মেশিন বসানো থাকে, দেখছো কিনা কেউ? জি স্যার, দেখছি ওই টাইপের কিছু। হ্যাঁ, ট্রাইপড স্ট্যান্ডের উপর একটা মেশিন বসানো থাকে, এটার নাম হচ্ছে বেসিক্যালি এটাকে আমরা টিএস বলি, টোটাল স্টেশন, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ডিজিটাল থিওডোলাইট। এটা তোমরা আস্তে আস্তে জানতে পারবা যে কোন ধরনের সার্ভেইং এগুলো ইউজ করা হয়। তো এগুলো আসলে খুব বেশি একটা সফিস্টিকেটেড না। তো এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো আমরা কিন্তু জেনারেলি প্লেন সার্ভের ক্ষেত্রে ইউজ করতে পারি, যেহেতু স্মল এরিয়া। সুতরাং স্মল এরিয়াতে আমি শুধু সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস ইউজ করার কোনো দরকার নেই। জি স্যার, ক্লিয়ার স্যার। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে যে জিওডেটিক সার্ভেইং, দ্য টাইপ অফ সার্ভেইং দ্যাট টেকস ইনটু অ্যাকাউন্ট দ্য ট্রু শেপ অফ দ্য আর্থ। যেহেতু আর্থের কার্ভেচার কনসিডার করা মানে কি আর্থের ট্রু শেপটাকে নিয়ে আমরা ডিল করতে পারবো। দিস সার্ভেস আর অফ হাই প্রেসিশন এন্ড এক্সটেন্ড ওভার লার্জ এরিয়াস। তাহলে এটার অ্যাকুরেসিও বেশি এবং এটা লার্জার এরিয়ার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। Plane surveying, the type of surveying in which the mean surface of the earth is considered as a plane or flat, or in which its spheroidal shape is neglected. That means earth-এর কার্ভেচারটাকে আমরা নেগলেক্ট করি with regard to horizontal distances and directions. That means এক্ষেত্রে আমরা প্রত্যেকটা সাইডকে আমরা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করি কার্ভেচারের পরিবর্তে। এরপর আমরা বেসিক্যালি আমরা সার্ভেকে এই দুইভাবে ভাগ করে থাকি, জিওডেটিক, দ্যাট মিনস আমরা যতগুলা মেথড পড়ব তার আলতাফ স্যার ম্যাক্সিমাম যে মেথডগুলো পড়াবে সবগুলা ডিল করবে হচ্ছে প্লেন সার্ভেকে নিয়ে, আর আমি যে মেথডগুলো পড়াবো সেগুলো ম্যাক্সিমাম ডিল হবে হচ্ছে জিওডেটিক সার্ভে নিয়ে। এরপর আমরা টিপিক্যাল কিছু এরর নিয়ে দেখবো, এগুলা কিন্তু স্পেসিফিক কোনো এরর নয়, এগুলা টিপিক্যাল এরর ইন সার্ভেইং আমরা একটু ডিসকাস করে দেখবো। আমরা জেনারেলি তিন ধরনের এরর দেখতে পাবো টিপিক্যাল এরর হিসেবে। সার্ভেইং ইজ এ প্রসেস দ্যাট ইনভলভস অবজারভেশনস এন্ড মেজারমেন্টস। এই দুইটার মধ্যে কি আমরা পার্থক্যটা বুঝি? অবজারভেশনস এন্ড মেজারমেন্টস, কেউ কি বলতে পারবে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়?
অবজারভেশনস হচ্ছে কোন একটা জিনিসকে হচ্ছে অবজার্ভ করা, মানে আমি হচ্ছে জিনিসটাকে দেখতেছি যে এটা আসলে কি করতেছে না করতেছে, এখানে আমার কিছু হাতে করার নেই, আমি এটা just অনেকটা জিনিসটা আসলে, দেখবো। হ্যাঁ, আমরা আর আমরা যদি মেজারমেন্ট, সিম্পলি যদি বোঝার চেষ্টা করি, এটা অনেকটা আসলে কোয়ালিটেটিভ, তাই না? কোয়ান্টিটেটিভ জি না। জি জি জি, হ্যাঁ কোয়ালিটি, হ্যাঁ, কোয়ালিটি। আর মেজারমেন্ট যেটা, আমরা এক্স্যাক্টলি একটা কোয়ান্টিটি পাবো, একটা মেজারমেন্ট পাবো, আমরা একটা নাম্বার পাবো বেসিক্যালি। তো বলা হচ্ছে কি সার্ভেইং প্রসেস আসলে দুইটাই কিন্তু করতে হয়। প্রথমে অবজার্ভ করতে হয়, অবজারভেশন একটা প্রসিডিউর থাকবে প্রথমে। অবজারভেশন থেকে বেসিক্যালি আমি ডিসিশনটা নিব যে আমরা কোন লাইনের বা কোন সাইডের বা কোন এরিয়ার মেজারমেন্টটা নিব এবং কিসের মাধ্যমে মেজারমেন্টটা নিব সেটা আমরা বুঝতে পারবো বেসিক্যালি অবজারভেশনের মাধ্যমে। তাহলে প্রথমে অবজারভেশনটা করতে হবে, এরপর আমরা মেজারমেন্টে যাব, এবং মেজারমেন্টের পরের ধাপ যেটা, সেটা হচ্ছে ক্যালকুলেশন প্রসেস। তো যেটা বলা হচ্ছে, সার্ভেইং ইজ এ প্রসেস দ্যাট ইনভলভস অবজারভেশনস এন্ড মেজারমেন্টস উইথ এ ওয়াইড রেঞ্জ অফ ইলেকট্রনিক, অপটিক্যাল এন্ড মেকানিক্যাল ইকুইপমেন্ট। তাহলে আমরা যে ইকুইপমেন্ট গুলো ইউজ করি তার মধ্যে কিছু থাকবে হয়তো ইলেকট্রনিক ইকুইপমেন্ট, কিছু থাকবে অপটিক্যাল ইকুইপমেন্ট, কিছু থাকবে মেকানিক্যাল ইকুইপমেন্ট, some of which are very sophisticated. তাহলে এক্ষেত্রে হয়তো আমরা যেগুলো একটু তুলনামূলকভাবে কম সফিস্টিকেটেড সেগুলো আমরা প্লেন সার্ভের ক্ষেত্রে ইউজ করে থাকি, আর যেগুলো বেশি সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট সেগুলো আমরা জিওডেটিক সার্ভেইং এর ক্ষেত্রে ইউজ করে থাকি, যে কারণে জিওডেটিক সার্ভেইং এর ক্ষেত্রে অ্যাকুরেসিটা বেশি হয়। Despite the best equipments and methods used, বলা হচ্ছে কি যদি আমরা বেস্ট ইকুইপমেন্টটা ইউজ করি বা ইনস্ট্রুমেন্টটা যদি ইউজ করি এবং বেস্ট মেথডটা ইউজ করি, তাহলে বেস্ট ইকুইপমেন্ট এবং বেস্ট মেথড ইউজ করার পরেও সার্ভেইং প্রসেসের মধ্যে কিছু এরর থাকতে পারে। It is still impossible to take observations that are completely free of small variations caused by errors, which must be guided against or their effects corrected. তাহলে এক্ষেত্রে যেটা বলা হচ্ছে কি যে বেস্ট ইকুইপমেন্ট এবং বেস্ট মেথড, সার্ভে মেথড অ্যাপ্লাই করার পরেও আমাদের কিন্তু রেজাল্টের ক্ষেত্রে বা ক্যালকুলেশনে কিছু এরর চলে আসতে পারে। তো যেগুলোকে আমরা হয়তো বা ওভারকাম করতে পারি কিছু কারেকশন অ্যাপ্লাই করার মাধ্যমে। তো কি কি এরর হতে পারে সেটা যদি আমরা একটু দেখি। প্রথম এররটা হচ্ছে গ্রস এররস। তাহলে গ্রস এরর জেনারেলি কোনগুলা, সেই এরর গুলো একটু দেখি আমরা। These are referred to mistakes or blunders by either the surveyor or his assistants. তাহলে এই ভুলটা কারা করতে পারে? সার্ভেয়ার করতে পারে, যে সার্ভে করতেছে। টেকনিক্যাল যে পারসনটা সার্ভে রান করতেছে তাকে সার্ভেয়ার বলি আমরা, or his assistants due to carelessness or incompetence. আবার বলি, these are referred to mistake or blunders. তাহলে এটা এই এররটা কে করতে পারে? এই মিস্টেকটা সার্ভেয়ার or his assistants। কেন হয় এটা? কেয়ারলেসনেস or incompetence এর কারণে। On construction sites, mistakes are frequently made by inexperienced engineers or surveyors who are unfamiliar with the equipment and survey method they are using. তাহলে বলা হচ্ছে কি যে ইনস্ট্রুমেন্ট গুলা নিয়ে বা যে সার্ভে মেথডটা নিয়ে সার্ভেটা করা হচ্ছে, তাহলে ওই সার্ভেটা যে করতেছে সেটা যদি যে করে থাকবে, সেই সার্ভেয়র বা ইঞ্জিনিয়ার যদি ইনএক্সপেরিয়েন্স হয় বা অভিজ্ঞতা যদি কম থাকে, স্কিলড যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের কেয়ারলেসনেস এর কারণে বা ইনকম্পিটেন্স এর কারণে এই ধরনের এরর গুলা হতে পারে। দিস টাইপ অফ এররস ইনক্লুড মিসকাউন্টিং দ্য নাম্বার অফ ট্যাপস লেন্থ। তাহলে কয়েকটা টিপিক্যাল এক্সাম্পল যদি দেখি আমরা এই এররের, বলা হচ্ছে কি মিসকাউন্টিং দ্য নাম্বার অফ ট্যাপস লেন্থ। তাহলে আমরা ধরো একটা ট্যাপ ইউজ, আচ্ছা ট্যাপ শব্দটাকে আমরা শুনছি বা কোন ইনস্ট্রুমেন্টের কথা বলা হচ্ছে কি বুঝতে পারতেছি? এটা স্যার যে ফিট মাপে যেটা। জি স্যার। ওই যে তোমরা তো অনেকেই তো কাপড় সিলাইতে দাও, ওখানে কিন্তু একটা ট্যাপ ইউজ করা হয়, ওটা কিন্তু আমরা ট্যাপ বলি। তো এরকম কিছু ট্যাপ যেগুলার লেন্থ হয়তো অনেক বেশি, 100 মিটার বা 500 মিটার এরকম হইতে পারে, জেনারেলি 100 মিটার হয়। তো এই লেন্থের যে ট্যাপগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং ট্যাপ হিসেবে বলে থাকি। তো ধরো আমরা কোন একটা সাইডের লেন্থ মেজারমেন্ট করলাম ট্যাপের মাধ্যমে। ধরো কেউ যদি ওই ট্যাপ সম্পর্কে ফ্যামিলিয়ার না হয় বা একটু যদি স্কিলফুল না হয়, তাহলে সেক্ষেত্রে সে হয়তো বা দেখা গেল কি 20 ফিটের জায়গাতে সে
সেটাকে হয়তোবা 20 বা 30 ফিটের জায়গাতে সে হয়তোবা সেটাকে 18 ফিট হিসেবে নিল। ধরে নিল কোন একটা জায়গাতে হয়তোবা ট্যাপের মধ্যে ধরো এক্সট্রা ইলংগেশন বা কন্ট্রাকশনের কারণে সে হয়তোবা ঠিক মতো নিতে পারলো না, ধরো যেটা অ্যাকচুয়ালি 20 মিটার সে সেটা কাউন্ট করলো 18 মিটার, তাহলে কিন্তু সেক্ষেত্রে 2 মিটার কিন্তু একটা লস থেকে গেছে, এরর থেকে গেছে। এটা মেইনলি হয় যদি আমরা মিসকাউন্ট করি। এরপর হচ্ছে কি রং বুকিং। রং বুকিং মিন্স আমরা ধরো মেজারমেন্ট করে পাইলাম 20 মিটার, কিন্তু যখন আমরা সার্ভে বুকে যখন আমরা ভ্যালু গুলো লিখতেছি তখন 20 মিটার জায়গাতে আমরা ভুলে লিখলাম 18 মিটার, এরকম ভুল হইতে পারে, আনইনটেনশনাল এররও হইতে পারে। সাইটিং রং টার্গেট। তাহলে আমরা যদি কোন একটা ইনস্ট্রুমেন্ট যদি ফোকাসিং এর জন্য ইউজ করে থাকি, ধরো ফোকাসিং যে এক্সাক্ট যে টার্গেটে করার কথা আমরা ভুলে যদি তার সামনে বা পিছনে বামে বা ডানের কোনো টার্গেট যদি ভুলে সাইড করে ফেলি, ফোকাসিং করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমরা রং ইনফরমেশনই পাবো, আমাদের অরিজিনাল টার্গেটের ইনফরমেশনটা কিন্তু পাবো না। মেজারিং এন্টি ক্লকওয়াইজ রিডিং। অনেক সময় আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করে থাকি শোনা যাচ্ছে? হ্যালো স্যার লাস্টের লাইনটা একটু শোনা যায়নি। হ্যাঁ, সাইটিং রং টার্গেট, ওখান থেকে সাইটিং রং টার্গেট, এটাকে আমরা বুঝতে পারছি। রং টার্গেট বলতে ধরো যে অবজেক্টটার আমরা যে দুইটা অবজেক্টের মধ্যে আমরা ডিসটেন্সটা নিব, এই দুইটা অবজেক্টের মধ্যে যে কোনো অবজেক্টের লোকেশন যদি আমরা ভুল হিসেবে ফোকাসিং করি, আমাদের এক্স্যাক্টলি যে টার্গেটটা ফোকাসিং করার কথা সেই টার্গেটে ফোকাসিং না করে আমরা যদি তার আশেপাশের কোন একটা অবজেক্টকে ফোকাসিং করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমরা অরিজিনাল ডাইমেনশনটা পাবো না। এটাই বলা হচ্ছে রং সাইটিং। এরপর হচ্ছে মেজারিং এন্টি ক্লকওয়াইজ রিডিং। অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আমরা দেখবো আস্তে আস্তে। স্যার শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি? স্যার আগের কথাটা শুনতে পারি নাই। সরি, একটু এক মিনিট জাস্ট। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে? জি স্যার ওকে। শুনতে পাচ্ছি। মেজারিং এন্টি ক্লকওয়াইজ রিডিং। আমরা আমরা একটু আগে যে ইনস্ট্রুমেন্টের কথা বললাম যে টোটাল স্টেশন অর থিওডোলাইট, এই ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু ক্লকওয়াইজ রিডিংও নেওয়া যায় আবার এন্টি ক্লকওয়াইজ রিডিংও নেওয়া যায়। ধরো কোন একটা মেজারমেন্ট প্রসেসে যদি আমরা ক্লকওয়াইজ রিডিংগুলা নিতে থাকি, ধরো কোন এক সময় হতে পারে যে ইনস্ট্রুমেন্টটা অপারেট করতে পারে না, এরকম কোনো যদি সার্ভেয়ার হয়, সে হয়তোবা তাকে দিয়ে যদি কোন একটা মেজারমেন্ট নিতে বলা হয়, সে হয়তোবা ক্লকওয়াইজ রিডিংটা না নিয়ে সেই উল্টা পাশে ফোকাসিং করার কারণে এন্টি ক্লকওয়াইজ রিডিংও চলে আসতে পারে। এই ক্ষেত্রে আমরা একটা রং রিডিং পাবো যদি সেটার নর্মাল ডিরেকশন থেকে যদি আমরা অপোজিট ডিরেকশনে রোটেট করাই। এটাকে বলা হচ্ছে মেজারিং এন্টি ক্লকওয়াইজ রিডিং। টার্নিং ইনস্ট্রুমেন্ট ইনকারেক্টলি। আমরা ইনস্ট্রুমেন্টের পজিশন যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যখন শিফট করব, তখন যদি এই ইনস্ট্রুমেন্টের টার্নিংটা প্রপারলি না হয়, কারেক্টলি না হয়, সেক্ষেত্রে এই ধরনের এরর হতে পারে। ডিসপ্লেসমেন্ট অফ অ্যারোস অর স্টেশন মার্কস। এই অ্যারো টার্মটা এই ইনস্ট্রুমেন্টগুলো তোমরা প্লেন সার্ভের ক্ষেত্রে পাবা। অ্যারো হচ্ছে জাস্ট কিছুই না, এই ধরনের একটা স্ট্রাকচার। এটা জাস্ট আয়রনের একটা রড বা স্টিলের একটা রড, এরকম এটা দিয়ে আমরা একটা স্টেশনকে মার্ক করতে পারি। এই ধরনের একটা রড অনেকটা এই শেপের, এটাকে আমরা অ্যারো বলে থাকি।
তো বলা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট অফ অ্যারোস অর স্টেশন মার্কস। নরমালি আমরা এই অ্যারোগুলা দিয়ে কোন একটা স্টেশন বা অবজেক্টকে আমরা মার্কিং করে রাখি। তো যদি এরকম হয় যে স্টেশন মার্কটা বা অ্যারোটা কোনো কারণে ডিসপ্লেস হয়ে গেছে, দ্যাট মিন্স এক জায়গা থেকে আরেক জায়গাতে শিফট হয়ে গেছে কোনো কারণে, তখন তখন কিন্তু আমাদের স্টেশন মার্কটা যদি ঠিক না থাকে আমরা কিন্তু মেজারমেন্টও কিন্তু ঠিক পাবো না, দ্যাট মিন্স একটা রং ডিসপ্লেসমেন্ট চলে আসবে। তো এই ধরনের এরর গুলাকে বেসিক্যালি আমরা গ্রস এরর হিসেবে বলে থাকি। এগুলা বেসিক্যালি হয়ে থাকে, আমরা যেটা ফার্স্টে বললাম যে এটা সার্ভেয়ররা এই ভুলটা করে থাকে, এই মিস্টেকটা, এটা বেসিক্যালি হয় হচ্ছে কেয়ারলেসনেস এর কারণে বা ইনকম্পিটেন্স, কেউ যদি আসলে স্কিলফুল না হয় সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হইতে পারে। Gross errors can occur at any stage of survey when observing, booking, computing or plotting, and they would have a damaging effect on the results if left uncorrected. বলা হচ্ছে যেটা এই যে আমরা এতক্ষণ যে এরর গুলা বা মিস্টেক গুলা নিয়ে ডিসকাস করলাম, এখানে যদি টোটাল সার্ভেইং প্রসেসে এখানে এই কয়েকটা এররের মধ্যে যদি যে কোনো একটা এরর হয় বা একাধিক যদি এরর হয়ে থাকে এবং এই এরর গুলো যদি আমরা কারেক্টেড না করি, তাহলে কিন্তু টোটাল সার্ভেইং প্রসেসের ক্যালকুলেশনটা কিন্তু একটা ড্যামেজিং ইফেক্ট তৈরি করতে পারে। গ্রস এররস, তাহলে এখন উপায়টা কি আসলে, এই গ্রস এররটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি? গ্রস এররস ক্যান বি এলিমিনেটেড অনলি বাই কেয়ারফুল মেথডস অফ অবজার্ভিং, বুকিং এন্ড কনস্ট্যান্টলি চেকিং বোথ অপারেশনস। বলা হচ্ছে কি যদি আমরা, তাহলে এখানে আসলে যেটা করতে হবে যে এই যে কেয়ারলেসনেস এর যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকে আমাদের আসলে কেয়ারফুল হতে হবে এবং আমাদের যথেষ্ট স্কিলফুল সার্ভেয়ার দিয়ে কাজটা করাতে হবে। তাহলে এই দুইটা জিনিস যদি আমরা করতে পারি, আমরা যদি কেয়ারফুলি সিনসিয়ারলি যদি কাজটা করি এবং আমরা যদি স্কিলফুল সার্ভেয়ার দিয়ে কাজটা করতে পারি, তাহলে এই ধরনের গ্রস এরর গুলো আমরা অনেকাংশেই মিনিমাইজ করতে পারবো। এটা হয়তো বা কনফিডেন্টলি বলা যাবে না যে 100% আসলে কারেক্ট করা যায় না, কিন্তু এই যে এররের পরিমাণটা আমরা আসলে অনেকাংশেই এলিমিনেট করতে পারবো। তাহলে কিভাবে, সেটা হচ্ছে কি আমরা যদি সার্ভে মেথডটা যদি কেয়ারফুলি চুজ করতে পারি, স্কিলফুল সার্ভেয়ার দিয়ে যদি আমরা কেয়ারফুলি কাজটা করতে পারি, তাহলে কোন কাজগুলো অবজার্ভিং এর যে কাজ, অবজারভেশন, বুকিং, এই কাজগুলো যদি আমরা কেয়ারফুলি করতে পারি এবং আমরা এই অবজার্ভিং এবং বুকিংটা যদি একটা পার্টিকুলার টাইমের পর বা একটা পার্টিকুলার স্টেপ পর পর যদি আমরা ক্রস চেক করে থাকি, করে দেখি, তখন আমরা আসলে এরর গুলো ইজিলি আইডেন্টিফাই করতে পারবো এবং সেভাবে কারেকশন আমরা করতে পারবো। এরপর আসি আমরা সিস্টেমেটিক অর কিউমুলেটিভ এরর্স। এটা কি ধরনের একটু দেখি। দিস এরর্স আর কিউমুলেটিভ ইন ইফেক্ট। কিরকম কিউমুলেটিভ ইফেক্ট আমরা একটু পরে দেখবো এক্সাম্পল দিয়ে। and are caused by badly adjusted instrument and the physical condition at the time of measurement must be considered in this respect. তাহলে এখানে বলা হচ্ছে কি এই এররটা বা মিস্টেকটা বেসিক্যালি হয় কিউমুলেটিভ ইফেক্টের মতোই, এবং এটা হতে পারে কিভাবে, বাই ব্যাডলি অ্যাডজাস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট বলতে তোমরা যখন প্লেন সার্ভেতে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করবা, ওই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করার আগে তোমাদেরকে সবসময় বলা হবে যে ইনস্ট্রুমেন্টটা আগে অ্যাডজাস্ট করো প্রপারলি। অ্যাডজাস্ট করা বা লেভেলিং করা, ইনস্ট্রুমেন্টটা প্রপারলি লেভেলিং করতে হয়। লেভেলিং মিন্স যে হরাইজন্টাল এক্সিস এবং ভার্টিক্যাল এক্সিসকে প্রপার ডিরেকশনে রাখতে হয়, প্রপার লেভেলে রাখতে হয় এবং এটার ফোকাসিংটা প্রপারলি অ্যাডজাস্ট করতে হয়। ফোকাসিং বলতে এটার মধ্যে মানে হেজিনেস আছে কিনা বা কোনো ঝাপসা দেখাচ্ছে কিনা, এই জিনিসগুলো আসলে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হয় এবং সেভাবেই কিন্তু মেজারমেন্টটা নিতে হয়। তো এখানে বলা হচ্ছে কি ইনস্ট্রুমেন্টটা যদি ব্যাডলি অ্যাডজাস্ট করা হয়, অ্যাডজাস্টটা যদি ঠিকমতো না হয়, তাহলে এই কিউমুলেটিভ কিছু এরর কিন্তু চলে আসতে পারে। এন্ড দ্য ফিজিক্যাল কন্ডিশন এট দ্য টাইম অফ মেজারমেন্ট, এবং আমরা যেই মুহূর্তে মেজারমেন্টগুলো নিব সেই মুহূর্তে যদি ইনস্ট্রুমেন্টের অ্যাডজাস্টমেন্টটা প্রপারলি না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের এররগুলো পেতে পারি। তাহলে কয়েকটা এক্সাম্পল এখানে বলা হচ্ছে যে এক্সপানশন অফ স্টিল। তাহলে এক্সপানশন অফ স্টিল সেটা হতে পারে কি হাই টেম্পারেচারে কিন্তু স্টিল একটা এক্সপান্ড করতে পারে, যদিও বা সেটা খুবই নেগলিজিবল বা খুবই স্মল অ্যামাউন্ট, কিন্তু স্টিলেরও কিন্তু এক্সপানশন হইতে পারে যদি হাই টেম্পারেচারে, আর খুব লো টেম্পারেচারে স্টিলের আবার কন্ট্রাকশনও হইতে পারে। তো এই ধরনের কোনো ফল্টি ডিভাইস যেটা আসলে ইনস্ট্রুমেন্টটা যদি প্রপারলি ক্যালিব্রেটেড না হয় বা কারেক্টেড না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সব সময় একটা রং রেজাল্ট পাবোই।
এটা হইতে পারে এক্সপানশন অফ স্টিলের ক্ষেত্রে অথবা হইতে পারে কন্ট্রাকশন অফ স্টিলের ক্ষেত্রে। স্টিল মিন্স স্টিল ট্যাপ। আমরা অনেকগুলো ট্যাপ দেখছি যেগুলো হচ্ছে অনেক সময় কাপড়ের হইতে পারে, প্লাস্টিকের হইতে পারে, আবার এখন যে আমরা ট্যাপগুলো ইউজ করে থাকি সেগুলো ম্যাক্সিমাম ট্যাপ হচ্ছে স্টিলের। তো স্টিলের ট্যাপ যদি ইউজ করে থাকি তাহলে হাই টেম্পারেচারে কিন্তু এই স্টিলের ট্যাপটা এক্সপান্ড করতে পারে, আবার লো টেম্পারেচারে স্টিলের ট্যাপটা কন্ট্রাক্ট করতে পারে। এই কারণেই কিন্তু মেজারমেন্টে কিছু এরর চলে আসবে। কারণ যদি স্টিলের এক্সপানশনটা যদি বেশি হয়, অরিজিনাল যে লেন্থ দুইটা অবজেক্টের মধ্যে অরিজিনাল যে লেন্থ সেটা যদি 10 মিটার হয়, তাহলে আমরা যদি একটা স্টিলের এক্সপান্ডেড একটা স্টিল ট্যাপ দিয়ে যদি মেজারমেন্টটা নিই, তাহলে ওই 10 মিটারটা আমরা আসলে কত পাবো কে বলতে পারবা? অরিজিনাল লেন্থ যদি 10 মিটার হয়, তাহলে আমরা যদি এই কোন একটা স্টিলের মধ্যে যদি কোনো এক্সপানশন হয়ে থাকে এই ধরনের কোন স্টিল ট্যাপ দিয়ে যদি আমরা ওই লেন্থটা নিই, তাহলে লেন্থটা আসলে কত শো করবে? স্যার 10 মিটার কম শো 10 এর করবে। কম না বেশি? 10 এর কম। কম স্যার। সবাই একমত? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি frequently changes in electromagnetic distance, যেটাকে আমরা ইডিএম বলি, ইলেকট্রোম্যাগনেটিক ডিসটেন্স মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাইলে কিছু কিছু ডিজিটাল থিওডোলাইট পাওয়া যায় যেগুলা দিয়ে, বা আমরা যেটা এক্সাম্পল বললাম টোটাল স্টেশন, এটা ওয়ান কাইন্ড অফ ডিজিটাল থিওডোলাইট। তো বলা হচ্ছে কি ফ্রিকুয়েন্টলি চেঞ্জেস ইন ইলেকট্রোম্যাগনেটিক ডিসটেন্স মেজারিং ইনস্ট্রুমেন্ট, এবং এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো যখন আমরা ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করি তখন আসলে প্রপারলি যদি অ্যাডজাস্টমেন্টটা না হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে এররটা বেশি আসতে পারে, এটসেট্রা আর জাস্ট সাম অফ দিস এররস। তাহলে আমরা জাস্ট টিপিক্যাল দুইটা এক্সাম্পল দেখলাম। একটা হচ্ছে যদি স্টিল টাইপের মধ্যে যদি কোনো কারণে এক্সপানশন বা কন্ট্রাকশন হয় সেই কারণে এই কিউমুলেটিভ এররটা আসতে পারে বা সিস্টেমেটিক এররটা আসতে পারে, অথবা যদি ইডিএম বা ইলেকট্রোম্যাগনেটিক ডিসটেন্স মেজারমেন্টের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো যদি আমরা শিফটিং করার পরে যদি আমরা প্রপারলি অ্যাডজাস্ট না করি তাহলে সেক্ষেত্রে এই ধরনের এররটা আসতে পারে। সিস্টেমেটিক এররস হ্যাভ দ্য সেম magnitude and sign in a series of measurements that are repeated under the same condition, thus contributing negatively or positively to the reading, hence makes the reading shorter or longer. এই জিনিসটা কি বুঝতে পারছে কিনা? ধরো আমরা যদি স্টিল টাইপের এক্সাম্পলটা নিই, কোন একটা স্টিল টাইপের মধ্যে যদি এক্সপানশন হয়, ধরো এক্সপানশনটা হইলো 0.02 মিলিমিটার, এই ধরনের একটা এক্সপানশন যদি হয় টেম্পারেচারের কারণে 0.02 মিলিমিটার, তাইলে দেখো প্রত্যেকটা মেজারমেন্টে এই ভ্যালুটা কম দেখাবে না? বুঝতে পারছি আমি? একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম আমি, অরিজিনাল লেন্থ হচ্ছে 10 মিটার, তাহলে আমরা যদি এই কোন একটা স্টিল টাইপের মধ্যে এক্সপানশন হয়েছে এরকম যদি একটা টাইপ ইউজ করে ওই মেজারমেন্টটা যদি আমরা নিই তাহলে সেটা কি পাবো, বেশি না কম পাবো? কম পাবো স্যার। কম পাবো। তাহলে এই যে কম পাওয়াটা এটা প্রত্যেকটা মেজারমেন্টটা হবে না? এই কম পাওয়াটা কি শুধুমাত্র একটা সাইডের জন্য হবে, প্রত্যেকটা সাইডের জন্য হবে না নাকি? জি স্যার, প্রত্যেকটা সাইডে। কারণ স্টিল ট্যাপটা তো আমি কারেক্টেড করি নাই, ওই এক্সপানশন যেটা অলরেডি হয়ে গেছে ওই ট্যাপটা দিয়ে কিন্তু আমি মেজারমেন্ট গুলো নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে ওই ইফেক্টটা কিন্তু প্রত্যেকটা সাইডে থাকবে, কিউমুলেটিভলি থাকবে। তো বলা হচ্ছে কি দাস কন্ট্রিবিউটিং নেগেটিভলি অর পজিটিভলি, তাইলে এই যে এররটা এই এররটা অনেক সময় বেশিও হইতে পারে, যেমন ধরো এক্সপানশনের ক্ষেত্রে আমরা বলতেছি কি লেন্থটা কম শো করবে, তাহলে কন্ট্রাকশনের ক্ষেত্রে কি হবে, উল্টা ঘটনা ঘটবে যে লেন্থটা সে বেশি শো করবে। তাহলে আমার রিডিংটা আলটিমেটলি কি হয়ে যাবে, আইদার শর্টার হবে অর লঙ্গার হবে। দিস টাইপ অফ এরর ক্যান বি এলিমিনেটেড ফ্রম মেজারমেন্ট ইউজিং কারেকশনস, ইফেক্ট অফ টেনশন এন্ড টেম্পারেচার অন স্টিল ট্যাপ। তাহলে এখানে এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে কি যদি আমরা কারেকশনটা করে নিতে পারি, যেমন ধরো আমরা যদি বুঝতে পারি যে টেম্পারেচারের জন্য স্টিলের মধ্যে কি পরিমাণ এক্সপানশন দ্যাট মিন্স টেনশন হতে পারে, সেই ক্যালকুলেশন যদি আমরা করে বের করতে পারি যে কতটুকু এক্সপান্ড হইছে লেন্থটা, সেটা যদি আমরা জেনে যেতে পারি তাহলে আমরা প্রত্যেকটা লেন্থ থেকে যদি ওই অ্যামাউন্টটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি অ্যাকচুয়াল লেন্থটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো বলা হচ্ছে কি যে এই এররটা আমরা তখনই এলিমিনেট করতে পারি যদি আমরা প্রত্যেকটা মেজারমেন্ট থেকে এই যেটা এক্সেস
আছে বা যেটা কম আছে সেটা যদি আমরা অ্যাড করি বা সাবট্রাক্ট করি, তাহলে সেক্ষেত্রে আমরা কারেকশনের মাধ্যমে এই এররটাকে এলিমিনেট করতে পারবো। Another method of removing systematic errors is to calibrate the observing equipment. এই যে একটু আগে বললাম আমি ক্যালিব্রেশন ওয়ার্ডটা, যে ক্যালিব্রেশন করতে পারি। যেমন ধরো যে অ্যাকচুয়ালি ওই স্টিল ট্যাপটা 10 মিটার লেন্থকে কতটুকু শো করতেছে, এটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা একটা ক্যালিব্রেশন ইকুয়েশন তৈরির মাধ্যমে আমরা কিন্তু সব সময় ওই ক্যালিব্রেশন ইকুয়েশনের মাধ্যমে আমরা রিয়েল ভ্যালুটা বা অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু পেতে পারি। And quantify the error, allowing corrections to be made to further observation. এটা বলা হচ্ছে কি আমরা যদি প্রত্যেকটা রিডিং এ এভাবে যদি আমরা ক্যালিব্রেশন করে যদি আমরা কারেক্ট করতে পারি, তাহলে এটার ইফেক্টটা কিউমুলেটিভলি কিন্তু আর নেক্সট রিডিং এর উপর ইফেক্ট ফেলবে না। Observational procedures by remeasuring the quantity with an entirely different method using different instrument can also be used to eliminate the effect of systematic errors. তাহলে এখানে আসলে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলা হচ্ছে কি রিমেজারিং যদি করি, একই সাইডের লেন্থটা আমরা যদি পার্টিকুলার একটা एग्जांपल দিই, কোন একটা পার্টিকুলার সাইডের লেন্থটা আমরা ধরো একটা ফল্টি স্টিল টাইপ দিয়ে মাপলাম, তো আমি কনফিউজড এই রিডিংটা আসলে ঠিক আছে কিনা, তাহলে এটাকে আমি ওভার কনফার্ম করার জন্য আমরা রিমেজার করতে পারি। কিভাবে রিমেজার করব? কিভাবে? সম্পূর্ণ ডিফারেন্ট মেথড দিয়ে, ডিফারেন্ট সার্ভে মেথড দিয়ে আমরা মেজারমেন্ট করতে পারি, ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে পারি। তাইলে আমরা ক্রস চেক করে দেখতে পারবো যে আসলে ভুলটা কোথায় হচ্ছে। তো এইভাবেই আমরা চাইলে এই সিস্টেমেটিক এররটাকে আমরা এলিমিনেট করতে পারি। And then random or compensating errors. Although every precaution may be taken, যেমন ধরো আমরা প্রথমে গ্রস এরর যেটা দেখলাম, গ্রস এররটা কেন হয় একটু আমরা ব্যাকে যাচ্ছি। গ্রস এররটা কেন হয়? এটা হচ্ছে কেয়ারলেসনেস অর ইনকম্পিটেন্সের কারণে হয়ে থাকে। আর কিউমুলেটিভ এররসটা কেন হয়? এটা যদি ইনস্ট্রুমেন্টের মধ্যে যদি কোনো ফল্ট থাকে অথবা অ্যাডজাস্টমেন্টে যদি কোনো ফল্ট থাকে, সেক্ষেত্রে এই ধরনের এররটা আসতে পারে। আর এক ধরনের এরর বলা হচ্ছে কি অলদো এভরি প্রিকশন মে বি টেকেন, যদি এরকম হয় যে আমরা কেয়ারফুল হলাম, আমরা স্কিলফুল সার্ভেয়র আমরা যদি নিই সার্ভে করার জন্য সেটাও করলাম, এবং আমরা ইনস্ট্রুমেন্টটাকেও প্রপারলি অ্যাডজাস্ট করলাম, এবং আমরা ফল্টি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম না, সবকিছু ঠিকঠাক ভাবে করার পরেও কিছু এরর কিন্তু হইতে পারে। Every precautions may be taken, certain unavoidable errors always exist in any measurement caused usually by human limitation in reading or handling of instruments. এটা আসলে হিউম্যান লিমিটেশন, যে সবকিছুই যতই পারফেক্ট করি না কেন আমাদের কিছু না কিছু কিন্তু হয়তোবা সেটা নেগলিজিবল অ্যামাউন্ট, কিন্তু তারপরেও কিছু না কিছু কিন্তু এরর থাকতেই পারে, যদিও বা সেটা হয়তোবা টোটাল রেজাল্টকে ইফেক্ট নাও করতে পারে। Random errors cannot be removed from observation, but methods can be adopted to ensure that they are kept within acceptable limits. খুবই ইন্টারেস্টিং একটা ইনফরমেশন, যে বলা হচ্ছে কি এই এররটা হয়তোবা কোনোভাবে এলিমিনেট করা যাবে না তেমন ভাবে, কিন্তু আমরা এররটাকে একটা অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে রাখতে পারি। দ্যাট মিন্স অ্যাকসেপ্টেবল লিমিটে রাখলে সুবিধাটা কি, যে এররটা যদি অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে থাকে, তাইলে সেই এরর রেজাল্টটা টোটাল ক্যালকুলেশন প্রসেসটাকে কোনোভাবে হ্যাম্পার করবে না। ইন অর্ডার টু অ্যানালাইজ র্যান্ডম এররস অর ভেরিয়েবলস, তো এক্ষেত্রে আরেকটা উপায় হচ্ছে কি, যে এই যে র্যান্ডম এররস যেটা, এটাকে যদি আমরা অ্যানালাইজ করতে যাই, তাহলে আমরা সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এর হেল্প নিতে পারি, স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপলের হেল্প নিতে পারি। মাস্ট বি ইউজড অ্যান্ড ইন সার্ভিং their effects may be reduced by increasing the number of observations and finding their mean. আচ্ছা, আমরা স্ট্যাটিস্টিক্স এই টার্মটাকে শুনেছি, আমরা যেটাকে পরিসংখ্যান বলি। এখানে অ্যাকচুয়ালি কি মিন করতেছে বুঝছি না, একটু লাউডলি বলো। এখানে স্যার অ্যাকচুয়ালি কি মিন করতেছে? আচ্ছা, সেটা আমি বলতেছি যে স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপলস বলতে স্ট্যাটিক্সে আমরা কয়েকটা কমন টার্ম আমরা জেনারেলি ইউজ করে থাকি। মিন, মিডিয়ান, মোড, শুনেছি কিনা? মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই টার্মগুলোকে আমরা শুনেছি না স্যার। স্যার গড়, মধ্য, হায়ার ম্যাথে শোনো নাই? কি যে বলতেছো তোমরা এগুলা? স্যার শুনছি স্যার।
স্যার শুনেছি স্যার। হায়ার ম্যাথে পড়াচ্ছো না, মিন মিডিয়ান জি মোড, স্যার। ওই যে মধ্যমা গড় যেটা বললা একজনে, জি স্যার। হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো কিন্তু আমরা শুনে আসছি, হয়তো বাংলা ফরম্যাটটা শুনে আসছি আর কি। তো এগুলো সবগুলো হচ্ছে আসলে ওই যে স্ট্যাটিস্টিক্স এর কিন্তু প্রিন্সিপালের কিছু টার্ম, যেগুলো আমরা নরমালি লার্জ যদি ডেটা আমাদের কাছে থাকে তখন আমরা এই স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপাল গুলো ইউজ করে ওই ডাটাগুলোকে হ্যান্ডেল করতে পারি। তো বলা হচ্ছে কি এই এররটাকে মিনিমাইজ করার জন্য আমরা স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে পারি কিভাবে, যে আমরা যেটা করতে পারি ইনক্রিজিং দ্য নাম্বার অফ অবজারভেশন। তাহলে আমরা মেজারমেন্ট করার জন্য নাম্বার অফ অবজারভেশনটা আমরা যদি ইনক্রিজ করি, ধরো আমরা 2টা মেজারমেন্ট নিলাম, সে জায়গাতে আমরা যদি 4টা মেজারমেন্ট নিই, একই মেজারমেন্ট যদি 4বার নিই, তাহলে আমরা কিন্তু অনেকাংশেই এই স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপাল ইউজ করে আমরা এররগুলোকে মিনিমাইজ করতে পারি, অথবা কোন একটা রিডিং যদি মিসিং থাকে সেই মিসিং রিডিংটা আমরা কিন্তু বের করতে পারি। It is therefore important to assume those random variables are normally distributed. এটা আমরা একটু সিম্পলি এক্সপ্লেন করার চেষ্টা করব, যদিও বা তোমাদের আলাদা একটা পার্ট থাকবে ম্যাথমেটিক্সে এই যে স্ট্যাটিস্টিক্স নিয়ে, ওখানে মিন মিডিয়ান মুড বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয় সেগুলো শেখানো হবে। তোমরা ওখান থেকেই ডিটেইল জানতে পারবা যে নরমাল ডিস্ট্রিবিউশন কি জিনিস এবং র্যান্ডম ভেরিয়েবলকে কিভাবে নরমালি ডিস্ট্রিবিউট করতে হয়। তারপর আমি এখানে টিপিক্যাল একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করতেছি একটা ডায়াগ্রাম দিয়ে। আমরা একটু নিচে খেয়াল করি, নরমাল ডিস্ট্রিবিউশন আমরা তখনই বলতে পারি যদি মিন মিডিয়ান এবং মুড দুইটাই যদি সেম হয়। কিছু স্পেসিফিক ডেটা সেটের কিছু রেজাল্টের বা ডেটা সেটের যদি মিন মিডিয়ান এবং মুড যদি সেম হয়, তখনই আমরা বলতে পারবো যে এই যে ভেরিয়েবল গুলা নরমাল ডিস্ট্রিবিউশনে আছে। ডায়াগ্রাম থেকে আমরা যদি একটু খেয়াল করি যে দেখো এখানে যে এই লাইনের রেসপেক্টে মিড লাইনের রেসপেক্টে যদি আমরা দেখি, কিছু রেজাল্ট হচ্ছে ডান পাশে, আমরা যদি পার্সেন্টেজ হিসেবে বলি 50% ডান পাশে 50% বাম পাশে, দ্যাট মিন্স আমরা মাঝখানের লাইনটাকে আসলে সিমেট্রি লাইন হিসেবে কনসিডার করতে পারি। এবং দেখো এই লাইন বরাবর মিন মিডিয়ান এবং মুড এই তিনটা ভ্যালু কিন্তু সেম। তাহলে র্যান্ডম ভেরিয়েবল গুলাকে বা র্যান্ডম রেজাল্ট গুলাকে আমরা যদি এভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে সেক্ষেত্রে এররটা অনেকাংশে মিনিমাইজ হবে। 100% মিনিমাইজ না হলেও অনেকাংশে মিনিমাইজ হবে, দ্যাট মিন্স আমরা অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে রাখতে পারবো। তো এগুলো এখন এই নরমাল ডিস্ট্রিবিউশনটা এখন ডিটেইলস বোঝানোর দরকার নাই, কারণ এটা তোমরা আলাদা একটা টপিকস হিসেবে ম্যাথমেটিক্সে পড়বা, তখন হয়তো এই জিনিসগুলো ক্লিয়ার হবে। তো লাস্টে বলা হচ্ছে কি যে সিমেট্রি অ্যাবাউট দ্য সেন্টার, এবং এখানে ডিস্ট্রিবিউশনটা এমন ভাবে হবে যে সেটা সেন্টারের রেসপেক্টে সিমেট্রি হবে, দ্যাট মিন্স এটার বাম পাশে 50% ডান পাশে 50% এভাবে থাকবে ডাটাগুলো। 50% অফ ভ্যালুস লেস দেন দ্য মিন এন্ড 50% গ্রেটার দেন দ্য মিন। তাহলে মিন হচ্ছে এই লাইনটা, তাহলে 50% রেজাল্ট থাকবে এই মিনের কম, 50% ভ্যালু হবে এই মিনের কম, আবার 50% ভ্যালু হবে এই মিনের বেশি। তখনই আমরা সেই ভ্যালুগুলোকে সেই ডাটা সেটকে আমরা নরমাল ডিস্ট্রিবিউশনে আছে সেটা বলতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি ইন্ট্রোডাকশন টু সার্ভিং এন্ড টিপিক্যাল এররস ইন সার্ভিং, এতটুকু বললাম আমি। আর আমরা এক্ষেত্রে যে রেফারেন্স বা টেক্সট বুক যাই বলি না কেন, যে বইগুলো আমরা ইউজ করব, পান্নিয়ার কিছু সিরিজ আছে, এই বইগুলো খুবই ভালো সার্ভিং এর জন্য, ডিটেইলস প্রত্যেকটা টপিকস ডিসকাস করা আছে, তোমরা এখান থেকে দেখতে পারো। এটা 3টা ভলিউমে পাওয়া যায়, ভলিউম 1, 2, 3। আরেকটা আমাদের বাংলাদেশে একটা বই আছে এম এ আজিজ স্যার, এম শাহজাহান স্যার, এটা হচ্ছে টেক্সট বুক অফ সার্ভেইং, এটা বুয়েটেরই একজন টিচার এই বইটা বের করেছেন। এই বইটা আমরা বেসিক্যালি টেক্সট বুক হিসাবে প্রেফার করি বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে। আরেকটা বই তোমরা পড়তে পারো কুলকার্নি অর কান্টকার, এটা সার্ভেইং এন্ড লেভেলিং, ভলিউম 1টা বেসিক্যালি আমরা পড়ে থাকি, এটার আরো কয়েকটা ভলিউম আছে, ভলিউম 1টা আমরা বেসিক্যালি দেখে থাকি। এই হচ্ছে মোটামুটি কয়েকটা টেক্সট বুক বা রেফারেন্স বুক এখানে দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও আরো অনেকগুলা রেফারেন্স বুক তোমরা চাইলে ইউজ করতে পারো, এটা হয়তো আমরা প্রত্যেকটা টপিকসের জন্য আমরা ক্লাস যখন হবে তখনই আমরা আসলে বলে দিব যে কোন টপিকসটা কোন বই থেকে পড়ানো হবে। মোটামুটি ম্যাক্সিমাম টপিকস এই বইগুলো থেকে কভার করা হবে, পান্নিয়া এবং আজিজ, বেসিক্যালি এই দুইটা বই, এবং কিছু টপিকস হয়তো বা কুলকার্নির বই থেকে আমরা কভার করার চেষ্টা করব। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা?
রোল নাম্বার 113 আছো? Yes, sir. তোমার জি, কোনো স্যার। প্রশ্ন আছে? বুঝতে পারছো সবকিছু? হ্যালো, 113 Yes. 113 তোমার কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, রোল নাম্বার 97 Yes, sir. তোমার কোনো কোয়েশ্চেন আছে? Yes, sir. ওকে, জাহিদ। জি স্যার। ওকে, আমরা আজকে যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, ফার্স্ট ক্লাস, আমরা আজকে এ পর্যন্তই রাখি। হ্যাঁ, তো আমি এই ভিডিও লেকচারটা তোমাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দিব এবং স্লাইড সহ তোমরা ওখান থেকে ভিডিও ক্লাস এবং স্লাইডটা একটু দেখে নিবা। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কারো, আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে? জি স্যার। আর আমি মাঝে মধ্যে তোমাদের কমন ক্লাস নিতে পারি। কমন ক্লাস মিন্স সেকশন এ এবং বি একসাথে। সেটা আমি হয়তোবা তোমাদেরকে গুগল ক্লাসরুমে আগে থেকে ইনফর্ম করে দিব যে কখন আমি কমন ক্লাসটা নিব, কম্বাইন্ডলি। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন কি আছে? ইয়েস স্যার। স্যার আমার কিছু ইসের আগের ব্যাচের স্টুডেন্ট ছিলাম স্যার, তাদের নামটা এন্ট্রি করে রাখলে ভালো হতো স্যার। হ্যাঁ বলো, আর কে কে নতুন জয়েন করছে? আমি 69 একটা নিছি। আর কেউ কি আছে? স্যার 16 ব্যাচের স্যার 107 স্যার। ও কি আছে এখন? জি স্যার 1601107 স্যার। আমি স্যার বলতেছি কথাটা। ও আচ্ছা, 16 ব্যাচের 107। হ্যাঁ, আর স্যার 16 ব্যাচের স্যার 99। স্যার আমার নেটের প্রবলেমের কারণে আমি স্যার ক্লাসে বারবার ঢুকতেছি বের হইতেছি, আর এখন স্যার এখন আবার ঢুকছি স্যার, বা এখন পর্যন্ত স্যার 6-7 বারের মতো আমার নেট প্রবলেম কারণে স্যার বের হয়েছি ঢুকছি স্যার। আমার 74 স্যার। 87 স্যার 74 আমার স্যার। 74 স্যার 16 ব্যাচের স্যার 99। তুমি কি আসো 99 জি 16 স্যার, আমি ব্যাচের? সাহানি বলতেছি স্যার। আর কি কেউ আছে ওল্ড ব্যাচের? আমি তিনটা পাচ্ছি, 15 ব্যাচের 69, 16 ব্যাচের 107 এবং 99। আর কি কেউ আছে? স্যার আমাদেরকে একটু গুগল ক্লাসরুমে অ্যাড করে দিতে পারলে ভালো হতো স্যার। এটা আসলে আমাদের কমন একটা ইমেল দেওয়া হয়েছে সেকশনে এবং সেকশন বি, ওখানে কিন্তু তোমাদের নামটা ইনক্লুড করা না, এটা সেন্ট্রালি করতে হবে করলে। আপাতত তুমি লিংকটা সিআর থেকে নিয়ে নিবা। হ্যাঁ, আমি সিআর কে অলরেডি বলে রাখছি যে ওল্ড ব্যাচের যারা আসবে তারা যাতে লিংকগুলো পায় আর কি। জি স্যার। আর যদি কম্বাইন করা হয় তখন সেটা তো পাবাই। সেন্ট্রালে যদি কম্বাইন করা হয়, আপডেট করা হয়, তখন তো পাবাই, সমস্যা নেই। আর তোমরা ওল্ড যারা আছো তারা একটু সিআর এর সাথে সবসময় কন্টাক্ট রাখবা আর কি। আর কারো কোনো কোয়েরি আছে? স্যার আমি ইনভাইটেশন পাইনি 18 ব্যাচের স্যার। 18 ব্যাচের? হ্যাঁ, রোল নাম্বার কত? 1801077। 77? জি স্যার। আচ্ছা, এখানে আসলে এই মেইলটা এখন দেওয়া হচ্ছে শুধুমাত্র 19 ব্যাচের যারা, তাদের এই যে কমন ইমেইল, সেই ইমেইল অ্যাড্রেসে কিন্তু পাঠানো হচ্ছে। তো ওখানে যেহেতু তোমাদের মেইল অ্যাড্রেসগুলো কিন্তু ইনক্লুড করা নাই, সেক্ষেত্রে আপাতত তোমাদেরকে সিআর এর কাছ থেকে লিংকগুলো নিতে হবে। বুঝতে পারছি কিনা? জি স্যার। আর যদি কমন ইমেইলটা আপডেট করা হয় সেক্ষেত্রে হয়তো বা তোমরা একসাথে পাবা আর কি, এর আগে নয়। আপাতত তোমাদেরকে সিআর এর কাছ থেকে লিংকটা নিতে হবে। আর কি কেউ আছে ওল্ড ব্যাচে? ওকে, আজকে পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, আসসালামু আলাইকুম গুড বাই।